হ্যালো বন্ধুরা, আমি আমার নতুন ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন হোম টিউশনে সবাইকে স্বাগত। আমি এই চ্যানেলের মাধ্যমে যারা সামনে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের গণিতের সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলোকে সমাধান করে দেখাবো। যদি কোনো তোমাদের অসুবিধা হয়, এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেখানে তোমাদের প্রবলেমগুলোকে সলভ করে দেবো। এছাড়াও তোমাদের এই চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে তুমি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। চলো, আজকে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমাদের ক্লাস 10-এর যে প্রথম চ্যাপ্টার আছে সেটা আমি আজ সমাধান করে দেখাবো। দেখা যাক তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি প্লাস সি এইটা যদি এক দ্বিঘাত সমীকরণ হয়ে থাকে তাহলে এক চল বিশিষ্ট বলতে কি বোঝাচ্ছে? এক চল মানে হচ্ছে, দেখো এখানে সমস্ত কিছুই এক্স আছে, এক্স ছাড়া অন্য কোনো দ্বিতীয় চল নেই, তাই জন্য এটাকে এক চল বিশিষ্ট বলা হয়ে থাকে। আর দ্বিঘাত বলতে বোঝাচ্ছে, দেখো এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, এখানে এই সমীকরণটাতে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাই জন্য একে বলা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্সের সব থেকে বেশি ঘাত হচ্ছে 2, তাই জন্য দ্বিঘাত সমীকরণ। এখানে এক্সের মান দুটো ছাড়া 2-এর বেশি থাকতে পারবে না, তাই জন্যই দ্বিঘাত। তোমাকে একটা অঙ্ক করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে একের আমি করে দেখাচ্ছি যে কোনো একটা অঙ্ক। কোন অঙ্ক করে দেখায়? কোন অঙ্ক প্লাস এক্স প্লাস 6 মাইনাস 6 করো, মাইনাস 6 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা দেখো একটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, এটাকে তোমরা সমাধান করবে কীরকমভাবে, অর্থাৎ এক্স এর মান কি হবে তোমাকে এখানে বার করে দেখাতে হবে। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এক্স এর মান দুখানা থাকতেই হবে। তাহলে কীরকমভাবে লিখবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। এইটা তোমাকে সমীকরণ দিয়ে দিয়েছে, তোমাকে চাওয়া হয়েছে এক্স এর মান কত। তাহলে তুমি কি করবে? প্রথমেই অর দেবে, অর বা। আমি এখানে এক্স স্কোয়ার প্লাস 6টাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবে। 6কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত আসে? 3 দুগুণে 6। তার মানে এখানে আমার কি আছে? 1 আছে, তাহলে আমাকে 3 মাইনাস 2 করতে হবে। তারপর এক্স মানে সমান হলো এটার মাইনাস 6 ইকুয়ালস টু 0। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই দ্বিঘাত সমীকরণের এইগুলো এক্স যেরকম চল, আর এ বি সি এইগুলো হচ্ছে তোমাদের সহগ বলা হয়ে থাকে। এইখানে এক্স স্কোয়ারের সহগ কি আছে? এ, বি এর এক্স এর সহগ এখানে কি আছে? বি। আর এখানে যখন এক্স নেই, এখানেও কিন্তু এক্স আছে, এক্স টু দি পাওয়ার 0। এখানে এক্স টু দি পাওয়ার 1, এখানে এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাই জন্য আর এক্স টু দি পাওয়ার 0 লেখা হয় না। এখানে একের সঙ্গে সি গুণ করলে কি হয়? সি হয়, তাই জন্য এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কি হচ্ছে? সি। এইগুলোকে আমরা কি বলবো? সহগ। এইগুলোকে আমরা বলবো সহগ। আর এই এক্সকে কি বলবো? চল। আর এক্স এর এই পাওয়ারটাকে কি বলবো? ঘাত। ঠিক আছে, আমি এরকমভাবে লিখে দিলাম। তাহলে আমার এখানে কি হচ্ছে? এক্স স্কোয়ার, তাহলে আমরা অঙ্কে ফিরে এলাম। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়ালস টু 0। আর তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে, এক্স প্লাস 3। এখান থেকে কি কমন যাচ্ছে? 2, আর মাইনাস কমন গেলে এক্স প্লাস 3 থাকছে ইকুয়ালস টু 0। আর তোমাদের অঙ্ক ঠিকঠাক হচ্ছে কিনা তোমরা এই লাইনেই এসে বুঝতে পারবে, কারণ এইখানে এই দুটো সবসময় সমান হতে হবে, একই মানের হতে হবে। এক্স প্লাস 3 আছে, এখানেও এক্স প্লাস 3। এখানে যদি এক্স মাইনাস 3 এসে যেত তাহলে তোমরা ভাবতে তোমাদের অঙ্ক কোথাও ভুল আছে বা অঙ্কটা ভুল দেওয়া আছে। তোমরা নিজেরাই ব্যাক ক্যালকুলেশন করে বুঝতে পারবে অঙ্কটা ভুল আছে কি নেই। তাহলে এখানে আরেকখানা কি লেখা যায়? এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0 আর এক্স ইকুয়ালস টু 2 হয়। আরেকটা হয়, সুতরাং এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে আর এক্স ইকুয়ালস টু মাইনাস 3
তাহলে দেখো এখানে এক্স এর মান দুটো হলো, এক্স এর মান 2 হতে পারে আর -3ও হতে পারে। তাহলে দেখো আমরা এই দ্বিঘাত সমীকরণে এক্স এর মান দুখানা পেলাম, তাই জন্যে একে দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে। তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি। প্রথম অঙ্কটায় কি বলেছে, আমরা এবার তাহলে চ্যাপ্টারে চলে যাই। একের একটা দেখি কি বলেছে, একের কোষে 1.1টা কি বলেছে দেখি। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদ সংখ্যামালা বুঝে লিখো। এটা খুব সহজ, তোমাদের যেরকম বললাম আমি একটা প্রথমটাই করে দেখাচ্ছি। এক্স স্কোয়ার -7x + 2 এইটা হলে পরে এখানে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার এক্সের সব থেকে বড় ঘাত কোনটা 2, তাহলে এটা আছে দ্বিঘাত, এটা সত্যি, তাহলে লিখে দেবে এটা দ্বিঘাত সমীকরণ। আবার আরেকটা দেখো 1-এর 2-এরটা, এইরকম করে আমি সম্পূর্ণ অঙ্কটা করছি না, তোমাদের জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য আমি করে রাখছি। x + 2 আর ভেঙে নাও 7x⁵ -x² - 2x। এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত কত হচ্ছে 5, সুতরাং এটা দ্বিঘাত সমীকরণের যে সংজ্ঞা সেটাকে ফুলফিল করছে না, কারণ এখানে হচ্ছে এক্সের সর্বোচ্চ ঘাত 5, তাই জন্য এটা দ্বিঘাত সমীকরণ নয়। সুতরাং কি লিখবে, সুতরাং এটি দ্বিঘাত সমীকরণ নয়। ব্যাস, একেরটা এরকমভাবে হয়ে গেল। এবার আসি 2-এরটা। নিচের সমীকরণ কোনটিতে ax² + bx + c, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লেখো। তাহলে তোমাকে এটা সমীকরণ আকারে লিখতে হবে। ওই যে আমি প্রথমে বললাম যে ax² + bx + c = 0, এই সমীকরণ আকারে লিখতে হবে, সেটাকেই লেখো। তাহলে 2-এর 1-এরটা দেখি আমরা। 2-এর 1 x - 1 + 1/x = 6 হলে আবার x ≠ 0। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণে এদেরকে কীরকমভাবে লিখব, দ্বিঘাত সমীকরণটা শুধু তোমাকে তৈরি করে দেখাতে হবে, এছাড়া আর কিছু নয়। ঠিক আছে, তাহলে আমরা যাই পরের লাইনে। x, তাহলে এই এক্সটা এখানে গুণ হয়ে যাবে, x² - x + 1/x = 6। এই = চিহ্নটা কিন্তু এই দাগটার মাঝখানটায় রাখবে, কারণ এইটা পুরোটার সঙ্গে এইটা 6, এইটা হচ্ছে 6, এইটা বোঝাবে। কি হলো পরের লাইন থেকে আসি, x² - x + 1 এই এক্সটা আমরা এখানে চলে যাবে, তাহলে 6x হলো। আর আমাদের সমীকরণটাকে এই রকম আকারে সাজাতে হবে, ax² + bx + c = 0। তাহলে আমাদের এখনো এই সমীকরণের আকারে আসেনি, তাহলে আমাদের যতক্ষণ না পর্যন্ত এই সমীকরণে আসে ততক্ষণ পর্যন্ত আমাদের করে যেতে হবে। তাহলে কি হবে, -x - 6x + 1 = 0, আর x² - 7x + 1 = 0। তাহলে দেখো এই সমীকরণটা আর এই সমীকরণটা এসে গেল, এই আকারে এসে গেল। তাহলে এবার আমরা এটাই হচ্ছে তার নির্ণেয় সমীকরণ হিসেবে করে দেবে। আরেকটা দেখো, তোমাদের আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি, 2-এর 3-এরটা। 2-এর 3-এরটা দেখো, x² - 6√x + 2 = 0। এইটাকে কখনোই দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে না। তোমরা এরকম লিখে দেবে, এটি কখনোই দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ
কারণ তোমরা বলে দেবে এইটা কখনোই দ্বিঘাত সমীকরণ, কারণ এইটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরোর এই অনুসারে আসছেই না, কারণ দেখো এখানে এক্সের ইয়েটা রুট ওভার আছে, তাই জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবেই না। ঠিক আছে, এবার আমরা চলে আসি দ্বিঘাত সমীকরণ তিনেরটা বলেছে, তিনেরটাও তোমরা নিজেরাই করে নেবে। চারের একেরটা দেখো, চারের একেরটা খুবই সহজ, তাও একটুখানি দেখিয়ে দিচ্ছি আমি। চারের এক, a minus 2 whole square x square plus 3x plus 5 equals to 0। তাহলে বলেছে এই সমীকরণটিতে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। তাহলে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না, মানে এইটার এর কোন মানটা থাকলে পরে এটা দ্বিঘাত সমীকরণ হতেই পারে না। তাহলে দেখো এখানে এর মান তুমি যদি 1 ধরো তাহলে -1 - 2, তাহলে -1, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে আমার তো এই সমীকরণটাকে তো ফুলফিল করছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সুতরাং দেখো কীরকমভাবে লিখবে, সুতরাং a - 2 ইকুয়ালস টু 0 যদি হয়, দেখো তাহলে এইটা যদি পুরোটাই 0 হয় তাহলে এক্স স্কোয়ারটা থাকছে না, তাই না? তাহলে আমার এর মান কত হতে পারে, অর a ইকুয়ালস টু +2 প্লাস এ 2 মানের জন্যই দেখো এখানটা 0 হয়ে যাচ্ছে, 0-র জন্য এই সমীকরণটা আর এই সমীকরণ আকারে প্রকাশ করা যাবে না, তাই জন্য এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, এর 2 মানের জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এটাই লিখে দিলে তোমাদের অঙ্ক হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। x by 4 minus x equals to 1/3x। আর কি বলে দিয়েছে আমাদের, x নট ইকুয়ালস টু 0। অঙ্ক করতে গেলে কিন্তু অঙ্কের এই অঙ্কগুলোকে তোমাকে প্রথমে নিজেদের খাতায় লিখে নিতে হবে এই এত অবধি, ঠিক আছে? তারপর কি বলেছে, x নট ইকুয়ালস টু 0, x নট ইকুয়ালস টু 4 কে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এবং a নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করা। তাহলে এখানে হবে দেখো 3x স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস এক্স, অর আমি পাশের লাইনে করে দিচ্ছি 3x স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণ থেকে তোমরা x এর মানটা কি পাচ্ছ, x কোথায় আছে, এই যে x এর আগে, তাহলে সহগটা কি হবে 1। তাহলে আমাদের প্রশ্নে কি চেয়েছে, আমাদের প্রশ্নে চেয়েছে যে x এর সহগ সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করো। তাহলে সুতরাং প্রদত্ত সমীকরণে x এর সহগ হবে কত, এখানে 1 গুণ হয়ে রয়েছে, তাহলে 1 ব্যাস, এটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে তিনেরটাও সেই রকমভাবেই তোমরা করে নেবে, তিনেরটাও ওই একই রকম আছে দ্বিঘাত সমীকরণ। এখানে শুধু আবার বলে দিয়েছে দ্বিঘাত সমীকরণ, শুধু দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে মানে এই রকম এক্সে, তার মানে এই রকমভাবে প্রকাশ করলেই হয়ে যাবে a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই রকম সমীকরণ আকারে প্রকাশ করলেই চারের তিনেরটা তোমরা করে যেতে পারবে। আমি তাহলে আর করছি না, তাহলে চারেরটা এবার দেখি কি বলেছে। তাহলে চারের তিনেরটা তোমাদের হোমওয়ার্ক হলো, তোমরা ঠিক মতন বাড়িতে করে নেবে প্র্যাকটিস, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি পরের চারেরটা করি। x প্লাস 2 তার হোল কিউব ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস 1কে ax প্লাস b এ দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে আমরা করতে পারি, or
एक्स क्यूब प्लस 3x स्क्वायर इंटू 2 प्लस 3x इंटू 2 स्क्वायर प्लस 2 কিউব ইকুয়ালস টু এইটা হবে এক্স কিউব মাইনাস এক্স। এখানে এর ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, এক্স এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইটা হচ্ছে এইটার ফর্মুলা, এ প্লাস বি এর হোল কিউব। আমি এইভাবে ভাঙলাম, ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছ? তাহলে হবে এক্স কিউব 6x স্কোয়ার প্লাস 12x प्लस 8 माइनस एक्स क्यूब प्लस एक्स इक्वल्स टू 0 और 6x स्क्वायर कारण एक्स क्यूब केटे गेल ताहले 6x स्क्वायर थाकलो और x ताहले प्लस 13x प्लस 8 ইকুয়ালস টু 0। এবার আমাদের প্রশ্নে চেয়েছে আকারে প্রকাশ করলে তাহলে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগগুলো কী কী হবে। সুতরাং প্রদত্ত সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কি হবে, এক্স স্কোয়ারের সহগ 6 আর एक्स शुद्ध एक्स सहग की হবে एक्स सहग হবে 13 আর এখানে মানে x টু দি পাওয়ার 0 আছে। x টু দি পাওয়ার 0 মানে তোমাদের এটা আমি ট্রিক্স বলে দিচ্ছি, x টু দি পাওয়ার 0 মানে 1, এইটা হচ্ছে ধ্রুব সত্য, ঠিক আছে। x টু দি পাওয়ার 0 1 এর সঙ্গে 8 গুণ করলে 8ই হয়, তাই জন্য x টু দি পাওয়ার 0টা আর লেখে না এখানে। তাহলে x টু দি পাওয়ার 0 এর সহগ কি হবে, এটা তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে, তাই জন্য আমি এইটা বলে দিলাম। যেখানে তোমরা দেখবে এক্সের এইরকম চলরাশি আছে মানে সমীকরণ আছে, সেখানে এক্সের মান এক্স টু দি পাওয়ার 0 যদি চায় তার সহগ কত এক্স টু দি পাওয়ার 0, তাহলে যেখানে এক্স নেই সেখানেই এক্সের এক্স টু দি পাওয়ার 0টা বসিয়ে নিয়ে তার আগের সহগটা মানে সংখ্যাটা লিখে দেবে। এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কী হবে, তাহলে 8, ব্যাস অঙ্কটা এটাই অ্যান্সার। এরপরে আমি যাচ্ছি 5-এর 1। 5-এর 1টা ভালো করে তোমরা পড়ো আগে। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আমরা কি ধরতে পারি, ধরি একটি অংশ x অপর অংশটি 42 মাইনাস এক্স। কারণ দেখো এখানে বলে দিয়েছে একটি অংশ দুটি অংশ বিভক্ত করতে বলে, তাহলে একটা যদি এক্স হয় অপরটা কত হবে, কারণ দুটো 42 মোট সংখ্যাটা হচ্ছে 42 আর দুটো অংশ, তাহলে একটা অংশ এক্স হলে পরে আরেকটা অংশ কি হবে 42 মাইনাস এক্স। কারণ একটা অংশ আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে বাকি অংশটা পাবো কিরকমভাবে মাইনাস, তাহলে 42 থেকেই মাইনাস দিতে হবে। সুতরাং প্রশ্নানুসারে আমাদের বলে দিয়েছে কি একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়ে তাহলে আমি লিখতেই পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 42 মাইনাস এক্স হলো বন্ধুরা। তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে, এইদিকে এলে পরে এক্স, এইখানে এলে পরে মাইনাস 42 ইকুয়ালস টু 0। ঠিক আছে বন্ধুরা, তাহলে হবে এখানে তুমি যদি এইটাই সমীকরণ চেয়েছে, কারণ এখানে বলে দিয়েছে দ্বিঘাত সমীকরণটি গঠন করলে পাওয়া যায়। তুমি যদি আরও ভাঙতে চাও, এক্সের মান যদি দেখতে চাও তাহলে তুমি এটাকে সমীকরণটাকে সরলীকরণ করতে পারো। এক্স স্কোয়ার প্লাস 6 7 42 মানে 7 মাইনাস 6 এক্স মাইনাস 42 और एक्स स्क्वायर प्लस 7x माइनस 6x माइनस 42 इक्वल्स टू 0 और
x common now, x plus 7 minus 6 common now, x plus 7 equals to 0, or x minus 7 x plus 7 equals to 0, or x equals to 6, or x equals to minus 7. তাহলে বুঝতে পারলে বন্ধুরা, এখানে দেখবে এই সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, তাই জন্য এই মাইনাস সেভেনকে গ্রাহ্য করবে না, ঠিক আছে, সবসময় 6কে, কারণ সংখ্যা কখনো মাইনাসে আসে না। এই যে একটি অংশ তাহলে 6 বসিয়ে অপর অংশটি কত হবে তাহলেই তোমরা বের করে নিতে পারবে, তাহলেই হয়ে গেল অঙ্ক। আর এইটা গ্রহণযোগ্য নয়, এই ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়। এবার আমরা তাহলে পরের অঙ্কটা শুরু করি। পাঁচের দুইয়েরটা আমি একই রকম অঙ্ক, কিন্তু এটাতে একটুখানি তোমাদের বোঝানোর বিষয় আছে বলে আমি তাই জন্য করে দিচ্ছি। একই রকম অঙ্ক, ওপরেরটার মতনই। এখানে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা, একটি ধরেই নিতে পারো, ধরি একটি অযুগ্ম সংখ্যা x, তাহলে পরের অযুগ্ম সংখ্যাটি কি হবে? অপর অযুগ্ম সংখ্যাটি হবে x প্লাস 2। এখানেই তোমাদের বিষয় আছে, এখানে x ধরলাম আর এখানে x প্লাস 2 ধরলাম কেন? দেখো, আমরা কি জানি, অযুগ্ম সংখ্যা মানে হচ্ছে যেগুলো 2 দিয়ে ভাগ করা যায় না, সেইগুলোই হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে দেখো আমাদের অযুগ্ম সংখ্যা কীরকম, তোমাদের এইটা বোঝানোর জন্য 3, 5, 7, 9 এইগুলো সবই তো অযুগ্ম সংখ্যা, অযুগ্ম। তাহলে দেখো একটার সঙ্গে একটা পার্থক্য কত হচ্ছে? 2 এর পার্থক্য। তাই জন্য প্রথম যদি আমি এটাকে 3 ধরি তাহলে পরের অযুগ্ম সংখ্যা কত হবে? 5। তাই জন্য আমি যদি একটাকে x ধরি তাহলে অপর অযুগ্ম সংখ্যাটি কত হবে? x প্লাস 2, কারণ প্রত্যেকটা অযুগ্ম সংখ্যা তার আগের সংখ্যাটার সঙ্গে পার্থক্য কত আছে? প্লাস 2 এর পার্থক্য। তাই জন্যই আমি প্লাস 2 ধরলাম, x প্লাস 2, ঠিক আছে। তাহলে এবার তো বলেই দিয়েছে প্রশ্নানুসারে কি লিখবে। প্রশ্নানুসারে এইটুকুনি তোমাদের শুধু বোঝানোর জন্য আমাকে অঙ্কটা করতে হবে, আর কিছুই না। তোমরা এইটুকুনি বুঝে গেলেই সব থেকে সহজ অঙ্কটা, আর কিছুই করতে হবে না। তাহলে হবে x প্লাস 2 ইকুয়ালস টু 143, or x স্কোয়ার প্লাস 2x ইকুয়ালস টু, মাইনাস দিয়ে আমি একবারে এই বাঁদিকেই নিয়ে চলে এলাম, 143 ইকুয়ালস টু 0। এবার তুমি যদি সমীকরণটা করতে চাও, ভাঙতে চাও তো ভাঙতে পারো, নাহলে তোমাদের এই অবধি প্রশ্নতে চেয়েছে এই অবধি ভেঙে দিলে হয়ে যাবে। আমি পুরোটাই ভেঙে দিয়ে করিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এক্স স্কোয়ার প্লাস 143, তাহলে হয়ে যাচ্ছে 11 দিয়ে করলে 11 হচ্ছে 11, 3 13 থেকে, হ্যাঁ ঠিক আছে, 13 মাইনাস 11 এক্স মাইনাস 143 ইকুয়ালস টু 0, or x স্কোয়ার প্লাস 13x মাইনাস 11x মাইনাস 143 ইকুয়ালস টু 0, or x কমন নিলে পরে x প্লাস 13 আর মাইনাস 11 কমন নাও, তাহলে x প্লাস 13। দেখো বন্ধুরা, সবসময় তোমরা এইটার ওপর জোর দেবে, এইটা আর এইটা সবসময় সমান হতেই হবে, একই রকম দেখতে হতেই হবে, নাহলে তোমাদের অঙ্ক ভুল হবে। যদি কোনো সাইনের গণ্ডগোল তাহলে তোমরা আবার প্রথম থেকে তাকে আবার চেক করে নেবে, ঠিক আছে। এই দুটোকে সমান হতেই হবে। x মাইনাস 11 x প্লাস 13 ইকুয়ালস টু 0, সুতরাং x মাইনাস 11 ইকুয়ালস টু 0, or x equals to 11, আরেকটা হবে x plus 13 equals to 0, or সুতরাং or minus 13। তাহলে সংখ্যা কখনো ঋণাত্মকে গ্রহণযোগ্য হবে না, তাই জন্য এটা লিখে দেবে, এটা গ্রহণযোগ্য নয়।
ঋণাত্মক সংখ্যা বলে গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে এক্স এর মান 11 হবে। এই অঙ্কটা হয়ে গেল বন্ধুরা। তাহলে এবার 5-এর 3-এরটাও তোমরা করে নেবে। এখানে দেখো বলে দিয়েছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি, দুটি ক্রমিক সংখ্যা। তাহলে এখানে অযুগ্ম সংখ্যা বলেনি, এখানে ক্রমিক সংখ্যা বলেছে। ক্রমিক সংখ্যা মানে কি হবে? ক্রম মানে 1 2 3 এইরকম ক্রম বোঝায়। তো তাহলে তুমি যদি যে কোনো সংখ্যা ধরে নেবে এক্স, তাহলে আমি একটুখানি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই অঙ্কটা। তাহলে ধরি একটি সংখ্যা এক্স হলে অপর সংখ্যাটি, কারণ ক্রমিক সংখ্যা বলেছে মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা একের পার্থক্য থাকবে, তাহলে ক্রম বোঝাচ্ছে। যেরকম 1 2 3 4 এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। তাহলে এখানে একটা এক্স হলে পরের সংখ্যাটা হবে x+1। এবার নিশ্চয়ই তোমরা করতে পারবে। দুটি ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি বলে দিয়েছে, 3.3। তাহলে তোমরা নিশ্চয়ই করতে পারবে। তাহলে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, x+1 এই x+1 হোল স্কোয়ার ইকুয়ালস টু বলে দিয়েছে 313। এবার তোমরা ভেঙে নিয়ে করে নিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, এটা আর আমি করলাম না, এটা তোমাদের এতটা অবধি করে ছেড়ে দিয়ে তোমরা নিজেরা হোমওয়ার্ক করে নেবে। যদি পরে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি নিশ্চয়ই সেটার অ্যান্সার করে দেবো। আমি জানি তোমরা নিশ্চয়ই পেরে যাবে, এইটুকুনি বিশ্বাস তোমাদের ওপর আছে। ঠিক আছে বন্ধুরা, এবার আসি 6-এর অঙ্কগুলো। 6-এর 1 এইগুলোতেও দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের পুরো অঙ্কটাই করিয়ে দিচ্ছি, এক্সের মান অবধি বের করে দিচ্ছি তোমরা, কারণ এই রকম অঙ্ক পরীক্ষার হলে দেবে না শুধু সমীকরণ গঠন, পুরোটাই এক্সের মানটাই বার করতে দেয়। ঠিক আছে, তাই জন্য আমি পুরোটাই এক্সের মান বার করে দিচ্ছি। যদি তোমাদের পরীক্ষায় দেয় সমীকরণ, তাহলে তোমরা সমীকরণ অবধি বার করবে, তারপরে ফার্দার আর সমাধানটা করতে যাবে না। ঠিক আছে, যদি ফার্দার সমাধান করো তাতেও কোনো নাম্বার কাটবে না, কিন্তু যদি সমাধান না করতে হলে শুধু সময় নষ্ট করে লাভ নেই, তা অন্য অঙ্কতে চলে গেলেই ভালো হয়। এখানে দেখো বলে দিয়েছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য ও প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমরা এইরকম অঙ্ক দিলে পরে আগে ছবি এঁকে নেবে বন্ধুরা, সব থেকে সহজ। ছবি এঁকে নিলে তোমাদের একদম পরিষ্কার হয়ে যাবে কোথায় কি বলেছে। দেখো আমি একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম, তার কর্ণ কি হয়, একটা কর্নার থেকে আরেকটা কর্নারের দৈর্ঘ্যটাকেই কর্ণ বলা হয়ে থাকে। ঠিক আছে, এই কর্ণের দৈর্ঘ্য কি বলে দিয়েছে? 15 মিটার। ঠিক আছে, 15 লিখে নিলাম। আর বলেছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে কোনটাকে এক্স ধরবো? এখানে বলে দিয়েছে, ভালো করে পড়বে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্যটা বড় আর প্রস্থটা ছোট। তাহলে প্রস্থটা এক্স হলে পরে দৈর্ঘ্য কত হবে? x+3 হবে। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। ঠিক আছে বন্ধুরা, এইটা প্রস্থ আর এইটা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য বড় হচ্ছে, প্রস্থ ছোট হচ্ছে। প্রস্থ এক্স হলে পরে দৈর্ঘ্য বলে দিয়েছে প্রস্থের থেকে 3 মিটার বড়, তাহলে এইটা হলো। তাহলে এবার কি বলেছে, এখানে সবসময় এককগুলো লিখে নেবে, মিটার, এখানেও 15 মিটার বলে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি জানি? পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ, এইটা হচ্ছে অতিভুজ, ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ, এইটা উচ্চতা আর এটা ভূমি। ঠিক আছে, এইটা উচ্চতা, এটা ভূমি আর এটা অতিভুজ। অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এই ফর্মুলা অনুসারে লিখে নিতে পারি। কি লিখতে পারি? সুতরাং 15 স্কোয়ার বা এক্স স্কোয়ার লেখো, এক্স স্কোয়ার প্লাস x+3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 15 স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6x প্লাস 9, 15 225 और x स्क्वायर प्लस 6x प्लस 9 माइनस 225
2 কমন গেল, 2 কমন গেল, হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x, আর এখানে মাইনাস করলে পরে 225 সরি এখানে 225 তো 225 এখানে বন্ধুরা এখানে 2টা সব জায়গায় কমন আসছে বলে আমি 2টাকে কমন নিয়ে নিলাম। দেখো 2 দিয়ে সব কিছুই ভাগ করা যাচ্ছে, তাই জন্য আর সংখ্যাটাকে বড় না রেখে যতটা উৎপাদকের বিশ্লেষণ মানে তোমাকে মিনিমাম সংখ্যা নিয়ে করতে হবে, তাই জন্য 2টাকে দেখো 2 এখান দিয়ে কমন যাচ্ছে, এখান দিয়ে কমন যাচ্ছে, আর এখান দিয়ে কমন গেলে 216 হচ্ছে, 216কে 2 দিয়ে ভাগ করলে 108 হচ্ছে। আমি এটাকে একবারে 108 ভেঙে করে নিলাম, ঠিক আছে। 225 থেকে 9 গেলে 216 থাকে, 216 থেকে ভাগ 2 করলে 108 থাকে, 108। এই অবধি তোমাদের সমীকরণটা তৈরি হয়ে গেল, কিন্তু আমি পুরোটাই তোমাদের করে দিচ্ছি, এক্স এর মানটা পুরোটাই বার করে দিচ্ছি। তাহলে হবে এক্স স্কোয়ার 12 9 108 3, এক্স স্কোয়ার 12 মাইনাস 9 108, 12 মাইনাস 9 x इक्वल्स टू माइनस इक्वल्स टू 0, और एक्स स्क्वायर प्लस 12x माइनस 9x माइनस 108 इक्वल्स टू 0, और x कॉमन निले x प्लस 12 माइनस 9 कॉमन जाच्छे 9 प्लस 12 0, और x माइनस 9 इक्वल्स टू x प्लस 12 इक्वल्स टू 0, সুতরাং x माइनस 9 इक्वल्स टू 0 और x इक्वल्स टू 9, x प्लस 12 इक्वल्स टू 0 और x इक्वल्स टू माइनस 12। আচ্ছা দেখো, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক সংখ্যায় হতে পারে না, ঠিক আছে তোমাদের বন্ধুরা। তাহলে এক্স এর মান ঋণাত্মক হবে না, কারণ দৈর্ঘ্য কখনো মাইনাসে বা ঋণাত্মকে হয় না বলে দৈর্ঘ্য কখনো ঋণাত্মকে হবে না, তাই এটি গ্রহণযোগ্য নয়। এরকম তোমাদের পুরো ঠিক করে লিখে দিতে হবে পরীক্ষার হলে, ঠিক আছে। ঋণাত্মক দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাই -12 গ্রহণযোগ্য হবে না, তাহলে দৈর্ঘ্য হবে +9, ঠিক আছে। এটা তাহলে প্রস্থ যদি 9 হয়, কারণ প্রস্থকেই আমরা x ধরেছি, x এর মান 9 হলে পরে প্রস্থ 9 হবে আর দৈর্ঘ্য হবে তাহলে 9 + 3 12 মিটার, ব্যাস এটাই অ্যান্সার হয়ে যাবে যদি দৈর্ঘ্য প্রস্থ চায়। এখানে এই অঙ্কটা শেষ হলো। আমরা এবার যাচ্ছি 6-2 6-2 বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলে যদি টাকা ওই একই টাকায় মানে ওই 80 টাকাতেই আরও 4 কিলো বেশি চিনি ক্রয় করতে বেশি পেতেন, তবে তার কিলো প্রতি চিনির দাম হতো 1 টাকা করে কম হতো, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, তিনি তাহলে 80 টাকায় প্রথমে ধরে নিই x কেজি চিনি ক্রয় করেছেন, ধরি x কেজি চিনি ক্রয় করেন 80 টাকা, তাহলে 1 কেজি চিনি ক্রয় করেন 80/x টাকা হবে। আবার পরেই আবার বলেছে যদি তিনি আরও 4 কেজি চিনি বেশি ক্রয় করতেন, ঠিক আছে, তাহলে 4 কেজি মানে আগে x কেজি কিনেছিল, এখন 4 কেজি, তাহলে আরও বেশি ক্রয় করেছে, তাহলে x + 4 কেজি। আবার কেজি, এই এককগুলো কিন্তু লিখতে কখনোই ভুল করবে না, নাহলে অঙ্ক ভুল হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। ক্রয় করে
80 টাকায়, কারণ ওইখানে অঙ্কতেই বলে দিয়েছে তিনি যদি ওই টাকায় আরও 4 কেজি চিনি বেশি ক্রয় করতেন তাহলে এই টাকা হবে। তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? ক্রয় করবেন 80/x+4 এত টাকা। ঠিক আছে, আবার প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্ন অনুসারে বলে দিয়েছে, দেখো যদি ওই টাকায় মানে ওই 80 টাকায় আরও 4 কেজি চিনি বেশি পেতেন তবে তার কিলোপ্রতি চিনির দাম 1 টাকা করে কম হতো। তাহলে উনি কত করে কিনেছিলেন? আগেরটা কিনেছিলেন 80/x টাকায় 1 কেজি, এখন কিনছেন কত? 80/x+4। তাহলে প্রশ্ন অনুসারে কী হবে? 80/x, এইটা বেশি, মাইনাস 80/x+4 x+4 ইকুয়ালস টু 1। কারণ 1 টাকা কম হচ্ছে, তো এইটা আগে 1 কেজি চিনির দাম যা ছিল এখন 1 কেজি চিনির দাম 1 টাকা কম, এইটার থেকে 1 কেজি চিনির দাম 1 টাকা কম। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারলে? এবার এটাকে সমাধান করে দেখি। 80x+4 মাইনাস 80x বাই x+4 equals to 1 or 80x plus 32 80x equals to x square plus 4x or 80x কাটলো x square plus 4x minus equals to 0 or 8×4 32। তোমাদের এখানে অবধি শেষ হয়ে গেছে, কিন্তু আমি পুরো অঙ্কগুলোই করিয়ে দিচ্ছি বলে তোমাদের এখানে 16 দুগুণে 32, 16 দুগুণে 32, 16 দুগুণে 32, 320, 20 দিয়ে 20, 16 হয়ে গেল, 16 দুগুণে 32 হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার, রাফ সবসময় এরকমভাবে দাগ টেনে করবে, আর এখানে রাফ বলে লিখে রাখবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল প্লাস 20x 20 minus 16x minus 320 equals to 0 or x square plus 20x minus 16x minus 320 equals to 0 or x common গেল, x plus 20 minus 16 x plus 20 equals to 0 or x minus 16 x plus 20। অর্থাৎ সুতরাং দিয়ে সব থেকে সহজ, সুতরাং x minus 16 equals to 0 or x equals to 16, আর এখানে আরেকখানা হবে x plus 20 equals to 0 or x equals to minus 20। এখানে দেখো x এর মানে কিলোগ্রাম কখনোই মাইনাসের ঋণাত্মকে হয় না, তাই এটি গ্রহণযোগ্য হবে না। বাবা আমি লিখেই দিচ্ছি, ঠিক আছে? x এর মান ঋণাত্মক হলে গ্রহণযোগ্য নয়, তাহলে x ইকুয়ালস টু হবে x ইকুয়ালস টু 16। তাহলে তিনি কত টাকা কিনেছিল? যদি 16 কেজি প্রথম দামে কিনে থাকে, এখন 5 টাকা দরে, তাহলে কত টাকা দরে কিনেছিল সে প্রত্যেক কেজি? সুতরাং তিনি চিনি কিনেছিলেন 80/16 ইকুয়ালস টু 5 কেজি। 5 টাকা পার কেজি। ঠিক আছে, 5 টাকা পার কেজি দরে কিনেছিলেন, তাই হলো তো বন্ধুরা? 5 টাকা পার কেজি দরে কিনেছিলেন, এটাই অ্যান্সার হয়ে গেল। এবার আমি করতে চাইছি আমি বলে দিলেই তোমরা করতে পারবে। 3 নম্বর আমি অঙ্কটা জাস্ট বলে দিচ্ছি, 6/3। এটা তোমাদেরই করতে হবে, আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো বলেছে দুটি স্টেশন, ধরি এ আর বি দুটি স্টেশন,
300 কিলোমিটার তার দূরত্ব, এখান থেকে এইটা তার দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম হতো। তাহলে দেখো, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে সম গতিবেগে গেল, তুমি মানে বুঝতে পারছো না, তাহলে কি ধরে নেবে, x কিলোমিটার প্রতি ঘন্টায় গেছে, ঠিক আছে? তাহলে ধরি x কিমি প্রতি ঘন্টায় গেছে, তাহলে x কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যায় 1/x ঘন্টায়, আর 300 কিমি যায় 300/x ঘন্টা। তাহলে তার এটা থেকে আমি প্রথম ট্রেনটা যদি x কিলোমিটার বেড়ে যায়, তাহলে 300 কিলোমিটার যেতে এত ঘন্টা তার টাইম লাগছে, ঠিক আছে বন্ধুরা? তাই তো আমাদের হিসাব বলছে। এবার আবার বলেছে, দেখো আবার বলেছে যদি ট্রেনটি গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হয়, তাহলে ট্রেনটি দ্বিতীয়, আচ্ছা ওইটা পরে করছি, যদি 5 কিলোমিটার করে বেশি হয় তাহলে ট্রেনটার এখন গতিবেগ কত হবে? সুতরাং যদি 5 কিলোমিটার করে বেশি হয় তাহলে ট্রেনটি গতিবেগ এখন x+5 কিমি পার ঘন্টা, ঠিক আছে বন্ধুরা? তাহলে কি লিখব? x+5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x+5 ঘন্টায়, 300 কিলোমিটার যায় 300/x+5 ঘন্টায়। তাহলে এবার বলেছে, দেখো এবার অঙ্কটাতে বলেছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে প্রথমটার থেকে দ্বিতীয়টা কত ঘন্টা কম সময় লাগছে? 2 ঘন্টা। তাহলে আমরা এইভাবে এই লিখতে পারি, 300 প্রশ্নানুসারে, প্রশ্নতে যা করেছে সেই অনুসারেই তো আমরা লিখছি, তাই জন্যই প্রশ্নানুসারে 300/x, এই যে 300/xটা বেশি লেগেছে সময়, মাইনাস 300x+5 = 2 লিখতেই পারি, কারণ 2 ঘন্টা এইটার থেকে এইটার যা সময় তার থেকে এই সময়টা 2 ঘন্টা কম, তাহলে এইটার থেকে এইটা মাইনাস দিলে পরে 2 কম হবে, তাই জন্য আমরা প্রশ্নানুসারে এটাই লিখলাম। এবার তোমরা নিজেরাই সলভ করে নিতে পারবে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক রইল, যদি না পারো তো তখন আমি করিয়ে দেবো, আবার তুমি যদি কমেন্টে করো। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতেই থাকবে, ঠিক আছে বন্ধুরা? এরপরে আমরা 5টা করে দিলাম, 5টা করে দিই, 4টাও করতে পারবে, 4টা আমি করে দিচ্ছি। 6/4 6/4 বলেছে, দেখো বন্ধুরা একটি ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করেন 336 টাকায়, তা বিক্রি করলেন, ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তার মানে এখানে আমরা কি জানতে পারছি না, এখানে তার ক্রয় মূল্যটা জানতে পারছি না, শুধু বিক্রয় মূল্যটা জানতে পারছি। তাহলে কি হবে? তাহলে আমরা ধরেই নিতে পারি, আচ্ছা অঙ্কটা আগে ভালো করে পড়ে নিই। যদি ক্রয় করেন, যদি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো, তাহলে এখানে আমি কি ধরবো? ঘড়িটি ক্রয় করেছে, লিখতে হবে, ঠিক আছে? কারণ আমি তো ধরছি, ঘড়িটার ক্রয় মূল্য জানি না। ঘড়িটি ক্রয় করে x টাকায়, আর ঘড়িটি বিক্রি করে 336 টাকায়, তাহলে লাভ হয়। লাভ কি করে হয় বন্ধুরা? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 336 - x টাকাটাই তাহলে লাভ হয়, এইটা হচ্ছে লাভ।
এবার অঙ্কটায় কি বলেছে দেখো, এবার অঙ্কটায় বলেছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তার তত টাকায় লাভ হলো। তাহলে লাভ করার উপর হলো আর কত টাকা লাভ হয়, এইটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে লাভ। আবার প্রশ্নানুসারে আমাদের কি বলেছে, যত টাকায় কিনেছে তার তত শতাংশ লাভ হয়েছে, তার মানে এক্স টাকায় কিনলে পরে X% লাভ হয়েছে, তাহলে প্রশ্নানুসারে আমরা সেটাই লিখব। প্রশ্নানুসারে 33 মাইনাস এক্স, এইটা হচ্ছে লাভ হয়েছে, তাহলে লাভটা কার সঙ্গে তুলনা করব, এক্স এর X/100। ঠিক আছে বন্ধুরা, এইরকমভাবে और 336 माइनस एक्स इक्वल्स टू x²/100 और 300 माइनस 100x माइनस x²। আমরা যদি ঠিকঠাক করে সাজিয়ে নিই এটাকে x² माइनस 100x माइनस 33600 माइनस 3600 প্লাস হয়ে যাবে, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস 3000 হয়ে গেল। ঠিক আছে, সুতরাং সমীকরণটা এটা তৈরি হয়ে গেল। তোমরা এবার নিশ্চয়ই এটাকে ভেঙে নিতে পারবে, আমি তাও ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ভাঙবে। 3600কে আমি যদি 14 দিয়ে ভাঙো, আগে 14 দিয়ে ভাঙলে 30 3 3 6, আবার এইটা হয়ে যাবে 12 3 36 হবে না, 10 দিয়ে আবার ভাঙো 3 3 6, এখানে 14 14 দুগুণে 28, 14 দুগুণে 28, 14 4 56, 14 দুগুণে 28, 14 4 56 24। ঠিক আছে, তাহলে 240 মাইনাস 140, তাহলে 100 আসছে। ঠিক আছে, তাহলে আমি তাও একটুখানি ভেঙে দিলাম বন্ধুরা তোমাদের সুবিধার জন্য। প্লাস 240 মাইনাস 140 এক্স ইকুয়ালস টু 33600 ইকুয়ালস টু 0। আর সবসময় ডান দিকে এরকম রাফ বলে লিখে রাফ করবে। ঠিক আছে, এরকম রাফ বলে লিখে রাফ করবে। তোমরা এবার নিশ্চয়ই ভেঙে নিতে পারবে। এক্স এর মান মাইনাসটা কখনোই গ্রাহ্য করবে না, কারণ ঘড়ি ক্রয় মূল্য কখনো মাইনাস দিয়ে কিনবে না কেউ, ঋণাত্মক সংখ্যা হবে না, সবসময় ধনাত্মক সংখ্যাটাই গ্রাহ্য করবে। যদি ঋণাত্মক বেরোয় ঋণাত্মক সংখ্যাটা গ্রাহ্য নয় বলে লিখে দেবে এবং এক্স এর মানটা ধনাত্মক সংখ্যা দিয়েই বার করবে। এইটুকুনি তোমরা নিশ্চয়ই করে নিতে পারবে। আমার এইটুকুনি আশা করছি তোমরা নিশ্চয়ই এতক্ষণে তোমরা নিজেরা সব কিছু করে নিতে পারবে। এবার আমি পরের অঙ্কটায় যাচ্ছি। পরের অঙ্কটা বলেছে পরের অঙ্কটা পাঁচেরটাও আমি দেখিয়ে দিচ্ছি। 6-এর 5 বলেছে দেখো, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে পরে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, তার মানে স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিলোমিটার। আমরা কি জানি, স্রোতের দিকে গেলে পরে তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ এই দুটো যোগ করতে হয়। আবার স্রোতের বিপরীতে এলে পরে নৌকার বেগ বেশি হয় মাইনাস স্রোতের বেগ, নাহলে তো নৌকাটা এগিয়ে যেতে পারবে না। না, স্রোতের দিকে গেলে পরে স্রোতের বেগটা কম হতে হবে আর নৌকার বেগটা বেশি হতে হবে। তাই জন্য নৌকার বেগ বড় হয় আর স্রোতের বেগ ছোট হয়, তবেই তো সে এগিয়ে যেতে পারবে, নাহলে তো সে স্রোতের টানে ভেসেই চলে যাবে। তাই জন্য আমরা কি করব, অনুকূলে স্রোতের অনুকূলে ধরি রতন মাঝির বেগ, ধরি নৌকার বেগ x কিমি পার ঘন্টা ছিল, তাহলে স্রোতের অনুকূলে বেগ হবে x + 2 কিলোমিটার পার ঘন্টা, এটা বেগ।
বেগ হলে পরে তোমাকে এই এককটা ব্যবহার করতেই হবে, ঠিক আছে বন্ধুরা? কিলোমিটার প্রতি ঘন্টা, বেগ হচ্ছে প্রতি ঘন্টায় কত কিলোমিটার, মানে কিমি পার ঘন্টাতে লিখতেই হবে। আর স্রোতের বিপরীতে তাহলে কি হবে? স্রোতের প্রতিকূলে বেগ হবে x-2 কিমি পার ঘন্টা। তুমি এটাকে km/h বলেও লিখতে পারো, বা বাংলাতেও এরকম কিলোমিটার পার ঘন্টা বলে লিখতে পারো। তাহলে এবার কি বলেছে দেখো, অঙ্কটা আরেকবার পড়ি। যদি রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আমাকে শুধু এখানে কি বলেছে, 10 কিলোমিটার 21 কিলোমিটার গেছে আর ফিরে আসছে, মানে টোটাল হচ্ছে 42 কিলোমিটার, তার টোটাল সময় লেগেছে কত? 10 ঘন্টা। আমাকে বের করে নিতে হবে ওই 21 কিলোমিটার যেতে তার কত সময় লেগেছে আর ফিরে আসতে তার সময় লেগেছে কত। যদি এই কিলোমিটার হিসাবেই যায় তাহলে 1 ঘন্টায় স্রোতের অনুকূলে, ওপরে লিখে নেবে স্রোতের অনুকূলে, 1 ঘন্টায় যায় x+2 কিমি। তাহলে আমার যেতে আসতে সময় লেগেছে, আচ্ছা আমি একটুখানি ভুল করে দিয়েছি, এখানে ঘন্টাটাকে আগে নিতে হবে। ঘন্টাটায় বলেছে মোট টোটাল সময় লেগেছে 10 ঘন্টা, আমাকে যেহেতু সময়টা বলে দিয়েছে তাই জন্য আমাকে ঘন্টাটাকে বার করতে হবে। তো x+2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1/x+2 ঘন্টায়। তাহলে এখানে বলে দিয়েছে 21 কিলোমিটার যাবে 21/x+2 ঘন্টায়। আবার স্রোতের প্রতিকূলে x-2 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x-2 ঘন্টায়। তাহলে 21 কিমি যাবে 21/x-2 ঘন্টায়। তাহলে এবার আমাদের বলে দিয়েছে দেখো, এই টোটাল আসা যাওয়া মিলিয়ে এইটাও যা কিলোমিটার, আমার তো কিলোমিটার সমান, আর শুধু ঘন্টাটাকে বলে দিয়েছে, আসা যাওয়ার ঘন্টা হচ্ছে এইটা। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি? তাহলে আমি এই দিকটাতেই আমি করে দিচ্ছি অঙ্কটা। প্রশ্ন অনুসারে আমাদের বলে দিয়েছে আসা যাওয়ার সময় লেগেছে 10 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে লেগেছে এত ঘন্টা প্লাস এইটা স্রোতের অনুকূলে আর এইটা প্রতিকূলে যাওয়ার সময় লেগেছে। তাহলে এইটা দুটোই হচ্ছে =10 ঘন্টার সমান ধরে নিতে হবে আমরা প্রশ্নানুসারে, তাই তো? বুঝতে পারছি। তাহলে এবার হয়ে গেল, তাহলে হয়ে গেল আমাদের 40, এখানে হয়ে গেল তোমার 21x-42 প্লাস 21x plus 42 equals to 10x square minus 2 square, 10x square minus 2 square। और এখানে দেখো 42 কেটে গেল, এখানে 42x equals to 10x square minus 40, और 10x square minus 42x minus plus 40 minus 42x minus 40 equals to 0। এখান থেকে আমি দেখো 2 কমন নিয়ে নিতেই পারি। 2 কমন নিলে হচ্ছে তোমার 5x স্কোয়ার, 2 হলে পরে 2 দুগুণে 4, 21x, আর এখানে হচ্ছে ইকুয়ালস টু 0, তাহলে এখানে হচ্ছে 20 ইকুয়ালস টু 0।
এইটা হচ্ছে সমীকরণ। এবার তোমরা ভেঙে নেবে, এক্স এর মান যা হবে সেটা দিয়ে করবে। এক্স এর মান কখনো ঋণাত্মকটা গ্রহণ করবে না, ঋণাত্মক, কারণ গতিবেগ কখনো ঋণাত্মকে হয় না, তাই ঋণাত্মকটা গ্রহণ করবে না, ধনাত্মক সংখ্যাটাকেই গ্রহণ করে তোমরা অঙ্কটাকে সলভ করে নেবে। ঠিক আছে বন্ধুরা? এইটা হয়ে গেল আমাদের 5 নম্বর, 6-5, 6 7টা করুন, 6-7, 6-7 বলেছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একটি স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কের অপেক্ষা 6 কম। তাহলে 4-7, 4-7 হচ্ছে, বলছে দুটি সংখ্যার অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে আমরা লিখতে পারি দশকের অঙ্কটা হচ্ছে x, এককের অঙ্কটা x + 6, কারণ বলেই দিয়েছে দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি। তাহলে দশকের অঙ্কটা 6 হলে একক স্থানীয় অঙ্কটা x + 6 হবে, এবং ওই অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কটি বলে দিয়েছে 12 কম, সংখ্যাটি তাহলে কি হবে? সুতরাং সংখ্যাটি হবে x × 10 + x + 6। কারণ আমরা যদি এই রকম কেন হবে সংখ্যা, আমরা দেখো যদি ধরে নিই, এটা তোমাদের বোঝানোর জন্য 23-এর মধ্যে অঙ্ক কি কি? 2 আর 3, এইটা একটা অঙ্ক, এইটা একটা অঙ্ক, সংখ্যাটা হচ্ছে 23 আর অঙ্ক হচ্ছে 2 আর 3। তাহলে আমরা এই অঙ্কটাকে সংখ্যায় কীরকমভাবে প্রকাশ করব? সংখ্যায় প্রকাশ করতে গেলে দেখো দশকের স্থানে কি আছে? দশক বলতে আমরা কি 2 দশকের ঘরে আছে, 2 × 10 + 3, তাহলেই তো অঙ্কটা 23 হচ্ছে। তাই জন্য আমরা এটাকে করলাম x এর দশকের সংখ্যা হচ্ছে, দশকের অঙ্কটি হচ্ছে x, তাহলে x এর সঙ্গে 10 গুণ করলাম, দেখো এখানেও তাই গুণ করে 10 + 6 + x + 6, এটা হচ্ছে এককের অঙ্ক, তাহলেই সংখ্যাটি তো এইটা বেরোবে। ঠিক আছে? তাহলে আবার কি বলেছে? বলেছে অঙ্ক বিশিষ্ট অঙ্কদ্বয়ের গুণফল এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমরা কি লিখতে পারি? অঙ্কটির চেয়ে গুণফল, অঙ্কটি হচ্ছে এইটা, সুতরাং প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে 10x, একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি, এটা 10x, x + 6 = x × x + 6 + 12, কারণ এইটা অঙ্কটা সংখ্যাটার থেকে এটার গুণফল 12 কম, তাই জন্য +12 হয়ে গেল। আর 6x² + 6x + 12 = 11x + 6। ঠিক আছে? এইটা হচ্ছে 11x + 6, ঠিক আছে, 11x + 6, তাহলে আর x² + 6x - 11x + 12 - 6 = 0, আর x² - 5x + 6 = 0। সমীকরণটা এটা পেয়ে গেলাম বন্ধুরা। তাহলে তোমরা এবার এখান থেকে মান বের করে নিতে পারবে x এর মান কত হবে। তাহলে অঙ্কটা তাহলে কি হবে? সংখ্যাটি কি হবে? অঙ্কগুলো যদি বেরিয়ে যায়, x হচ্ছে অঙ্ক, দশকের স্থানে এটা বসাবে, আর এককের স্থানে বসিয়ে x × এইটাই বসিয়ে দিয়ে করে দিলে পরে অঙ্কটি বেরিয়ে যাবে। তাও আমি করে দিচ্ছি। x² 3 × 2 = 6, x² মানে 3 6, তাহলে 6 থেকে 1 গেলে -1,
x plus 6 equals to 0 or x square minus 6x না 3 minus 2 হবে এখানে 3 minus 2 3 দুগুণে 6 3 minus 2 3x minus plus 2x plus 2 plus 2x সরি এখানটা একটু গন্ডগোল হয়ে গেছে বন্ধুরা और x square minus 3x minus 2x plus 6 equals to 0 और x कॉमन गल x minus 3 minus 2 minus x minus 3 equals to 0 और x minus 2 x minus 3 equals to 0 और সুতরাং x minus 2 equals to 0 और x equals to 2 x minus 3 equals to 0 और x equals to 3 তাহলে x এর মান 2ও হতে পারে আবার 3ও হতে পারে তাহলে দুটো যে কোনো একটা বসালে পরেই তোমার হয়ে যাবে দু রকম অঙ্ক বের হতে পারে এখানে এইটুকুনি আমি করে দিলাম তোমরা বাদ বাকিটা করে নিও তাহলে সংখ্যাটি এই সমীকরণে বসিয়ে পাই সমীকরণে ये पाई x এর মান 2 × 10 প্লাস 2 প্লাস 6 20 প্লাস 8 28 আবার 3 × 10 প্লাস 3 प्लस 6 তাহলে সংখ্যাটি 39 হতে পারে 28ও হতে পারে ঠিক আছে যে কোনো দুটো সংখ্যা হতেই পারে এরপর আমরা 8 এর অঙ্কটা করে দিচ্ছি 8 এর অঙ্কটা আমি পুরোটা করব না 8 এরটা আমরা শুধু তোমাকে সমীকরণটা করে দেখাবো ঠিক আছে সমীকরণটা করে আমি ছেড়ে দেব তোমরা নিশ্চয়ই পারবে এইটুকুনি আশা করছি আমি জাস্ট 8 এর অঙ্ক দেখো 45 মিটার দীর্ঘ এবং 45 মিটার প্রস্থ একটি আয়তাকার মাঠ আছে তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নিই 45 মিটার দীর্ঘ 40 মিটার এই যখন এই রকম অঙ্ক দেবে সবসময় ছবিটা এঁকে নেবে তাহলে তোমাদের কাছে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তাহলে দীর্ঘ বলে দিয়েছে 45 মিটার এইটা 45 আর 40 হচ্ছে এইটা আর 45 হচ্ছে এইটা তাহলে মিটার বলে দিয়েছে এবং মাঠের বাইরে চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার বলে দিয়েছে আমাকে রাস্তার দৈর্ঘ্যটা প্রস্থটা বলে দেয়নি তাহলে সমান চওড়া বলে দিয়েছে আমি একটা রাস্তা এঁকে নিলাম ধরি x মিটার দীর্ঘ x মিটার প্রস্থ রাস্তা আছে তাহলে এইখানেও x আছে এখানেও x বেড়ে রয়েছে প্রস্থতেও x বেড়ে রয়েছে এখানেও x বেড়ে রয়েছে এখানেও x বেড়ে রয়েছে এখানেও x বেড়ে রয়েছে তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কি হবে দৈর্ঘ্য হবে 45 প্লাস 2x কারণ দেখো এইদিকেও x বেড়ে রয়েছে এইদিকেও x বেড়ে রয়েছে তাহলে আমার তো এইটুকুনিটা হচ্ছে 45 এইদিকেও x বাড়লে এইদিকেও x বাড়লে 2x বাড়বে তাহলে এত মিটার আবার রাস্তা সহ মাঠের প্রস্থ হবে কত এই দেখো 40 প্লাস এখানেও x বেড়ে রয়েছে এদিকেও x বেড়ে রয়েছে এইটুকুনিটা দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ হচ্ছে 40 এইদিকে বাড়লে 2x ইকুয়ালস টু এত মিটার
আবার আমাকে বলে দিয়েছে বাগানটির ক্ষেত্রফল রাস্তার থেকে রাস্তাটি শুধু রাস্তাটির শুধু এই আমি যেইটুকুনি রং করছি সেইটুকুনি রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে আমরা কীরকমভাবে বার করতে পারবো? আমরা তো ভেতরের মাঠটার ক্ষেত্রফল জানি। মাঠের ক্ষেত্রফল হবে 40 × 45 বর্গ মিটার, 4 × 5 = 20, 4 × 4 = 16, 1800 বর্গ মিটার। তাহলে আমি পুরোটার থেকে এইটুকুনিটা বাদ দিলে নিশ্চয়ই এইটুকুনিটার পাবো, তাই তো বন্ধুরা? শুধু এই মাঝখানেরটা আমরা জানি এর ক্ষেত্রফলটা 1800 বর্গ মিটার আমরা জানি, আর পুরোটার আমরা জানি। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমাকে বলে দিয়েছে, তাহলে তো আমরা এক্সট্রা বার করতে পারবো। তাহলে প্রশ্নানুসারে এই পুরোটার ক্ষেত্রফল মাইনাস পুরোটার ক্ষেত্রফল হলে আমরা কি লিখব? 45 + 2x × 40 + 2x, তাই তো বন্ধুরা? -1800 হলে পরে তবেই তো রাস্তার ক্ষেত্রফল 450 মিটার বলে দিয়েছে, 450 বর্গ মিটার, তাই তো বন্ধুরা? এইটা হচ্ছে মাঠের ক্ষেত্রফল, আর এইটা পুরোটা হচ্ছে তোমার রাস্তার, আর রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। তাহলে দুটো বিয়োগ দিলে পরে এইটা বেরোবে। তাহলে এবার চলে আসলে সমাধানে তাহলে হবে 1890x 1800 + 5 × 20 80x + 90x + 4x² - 1800 = 450, और (17) + 4x² - 450 = 0। और আমরা ভালো করে যদি সাজিয়ে দিই, এইটা প্লাস এইখানে হলো, তাহলে 2 কমন চলে গেলে হয়ে গেল 2x² + 85x - 225। এইটা হচ্ছে তোমাদের সমীকরণ। এখান থেকে তোমরা x এর মান বার করে নিতে পারবে। x এর মানগুলো এখানে বসিয়ে দিলে পড়বে রাস্তার মাঠ সহ রাস্তার দৈর্ঘ্যও পেয়ে যাবে, আর এখানে বসিয়ে দিলে রাস্তার প্রস্থটাও পেয়ে যাবে। x এর মান কখনোই ঋণাত্মকটা নেবে না, ঋণাত্মকটা গ্রাহ্য হয় না, সবসময় ধনাত্মক মানটাই গ্রাহ্য হয়। যেটা x এর মান যেটা পজিটিভ বেরোবে সেখানে এই সমীকরণগুলোতে বসিয়ে দিয়ে দৈর্ঘ্য, রাস্তা সহ দৈর্ঘ্যর ক্ষেত্রফল, বাগানের ক্ষেত্রফল আর রাস্তা সহ প্রস্থটা কত হবে সেটা তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আর পরের ইউটিউব চ্যানেল আমি যখন প্রকাশ করব তোমরা অবশ্যই দেখতে পাবে। খুব তাড়াতাড়ি এই পরের নেক্সট ভিডিওটা আমরা প্রকাশ করব। ধন্যবাদ। দেখতে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।